এসআইআর ইস্যু মানুষের ভোট অধিকারের সঙ্গে যুক্ত, যেটাকে সাধারণ মানুষ অনেকে প্রেস্টিজিয়াস ইস্যু বলে মনে করেন। ভোট দেওয়াটাকে গ্রামগঞ্জের মানুষ তাদের এক গণতান্ত্রিক সম্মান বলে মনে করেন। অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে তাবৎকালে, তারা বলছেন ভোট দিতে না পারাটা অপমান, কাজেই তার নাম থাকবে না বাদ যাবে এই নিয়ে সংশয় মানুষের মধ্যে। গ্রামের মানুষ এসআইআর সম্পর্কে পরিষ্কারভাবে বুঝতে পারছেন না, তার একটাই কারণ আমার মনে হয়, কারণ যারা এসআইআর এর বিরোধিতা করছেন তারা বিহার এসআইআর এর 11টি নথিবদ্ধ নিয়ম সামনের ব্যানারে আটকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক মিছিল মিটিং করেননি। অর্থাৎ এসআইআর এর কি ঠিক, কি চাইছে জাতীয় নির্বাচন কমিশন, কি চাওয়া হচ্ছে না, সেগুলো কি মানুষ সবাই জানেন? সেই কারণের জন্য যেহেতু রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্ব নিচ্ছেন না বলে মনে হয়, বরঞ্চ তারা বিরোধিতার দিকে বেশি নজর দিচ্ছেন, আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন, পথসভা করছেন, সংসদের মকর দ্বারের সামনে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছেন, কিন্তু কি করতে হবে আর কি করতে হবে না তার দায় সেই কারণের জন্য আমরা ঘাড়ে তুলে নিয়েছি অনেকাংশে। আমরা রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশ্লেষক যারা ভোটার তালিকা নিয়ে আগে কাজ করেছেন তাদেরকে বিশেষত প্যানেলে রাখছি, যাতে সঠিক তথ্য আপনার সামনে উঠে আসে। ইউটিউবে এই ভিডিওকে আপনারা পছন্দ হলে শেয়ার করবেন। মানুষের কাছে তথ্য সম্বলিত বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু আমার নয়, সিএনএন নয়, আপনারও, আমি বিশ্বাস করি সেটা। আসুন আজকে এসআইআর এর ক্ষেত্রে যেরকম সুপ্রিম কোর্টের নির্দেশ রাখবো, পাশাপাশি রাখবো যে ইআরও এবং এই ইআরওদের সাসপেনশন এবং এফআইআর নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ কি হতে চলেছে দেখাবো। সঙ্গে পুরুলিয়া এবং নদিয়ায় আবারও ভোটার তালিকায় গড়মিল প্রকাশ্যে আনবো, সেটা সময় থাকলে ডেফিনেটলি। ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগ ঠাকুরের বক্তব্যের পাল্টা পেন ড্রাইভ অনুরাগ ঠাকুরের অফিসে পৌঁছে দিলেন তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে দরকার হলে আমি সোমবারই পদত্যাগ করতে পারি। বিজেপি পারবে কি? চ্যালেঞ্জ থাকবে অরিজিৎ বক্সির দিকে, ঠিক কি বলবেন এই নিয়ে। কিন্তু একদম প্রথম আপনাদেরকে দেখাই যে কোন কোন বিষয় আজকে দ্রুত আলোচনা থাকছে, দ্রুত একবার টিভি স্ক্রিনে দেখে নেব। সুপ্রিম কোর্টের নির্দেশ, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ। কি নির্দেশ মন দিয়ে শুনুন। 65 লক্ষ বিহারে যে বাদ যাওয়া নাম, সেই নাম ওয়েবসাইটে দিতে হবে। জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের। আগামী 19 আগস্টের মধ্যে এই নির্দেশ কার্যকর করবার আদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। জেলাভিত্তিক বাদ যাওয়া নাম ওয়েবসাইটে থাকতে হবে। কেন নাম বাদ গেল সেই কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম বাদ যাওয়া ব্যক্তি তার নাম আবার পুনরায় তালিকাভুক্ত করতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম বাদ যাওয়া ব্যক্তি তার নাম তালিকাভুক্ত করতে পারেন, সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আর কি করতে হবে? ওই ব্যক্তিকে এসআইআর এর 11টি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম পূরণ করতে হবে। সঙ্গে ওই ব্যক্তি, গুরুত্বপূর্ণ নির্দেশ এটা, ওই ব্যক্তি আধার এবং ভোটার কার্ড অর্থাৎ এপিক কার্ড সাবমিট করতে পারেন। বাধ্যতামূলক করেনি সুপ্রিম কোর্ট এটাকে, কিন্তু তিনি চাইলে করতে পারেন। এরপর আসবো এআরও ইআরওদের বিষয়ে। ইসিআই দপ্তরে গিয়ে কালকে যখন তলব করা হয়েছিল, মুখ্য সচিব বলেছেন আগামী 21 তারিখের মধ্যে আমরা ব্যবস্থা নেব। এই ব্যবস্থা নেব 21 তারিখের মধ্যে নির্দেশ কার্যকরের আশ্বাস দেওয়া হয়েছে। ভুয়ো ভোটার ইস্যুতে কি রয়েছে? ভুয়ো ভোটার ইস্যুতে আসছে কি, যেখানে আমরা দুটো জায়গার কথা উল্লেখ করব। চমকে যাওয়ার মতো তথ্য পুরুলিয়া কি, পুরুলিয়া এবং নদিয়া ভোটের তালিকায় যে গড়মিল, তাতে দেখা যাচ্ছে পুরুলিয়া 23 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় 3 বুথ মিলে প্রায় 100 জন মৃত ভোটার এক্সিস্ট করছে তালিকার মধ্যে, অর্থাৎ তাদের নাম তালিকায় রয়েছে অলরেডি। পুরুলিয়া 23 নম্বর বুথ। আর কি শান্তিপুরের 2টো বুথে মৃত এবং নিখোঁজ ভোটারের হদিশ পাওয়া গেল। আমি উল্লেখ করে দেবো 22 নম্বর ওয়ার্ডের 152 এবং 159 নম্বর বুথে 27 জনের তালিকা সামনে আনলো। এই তালিকা সামনে আনলো রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ক্ষেত্রে আলোচনায় একেবারে প্রথম আমি পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র, স্বাগত জানাই অরিজিৎ দাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয় কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্র, স্বাগত জানাই শক্তি দাকে। একই সঙ্গে ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক,
আমি স্বাগত জানাবো ঝন্টুদাকে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস অফিসিয়াল মুখপাত্র কৃষাণু মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণুদাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথম কৃষাণুদার থেকে শুরু করব। কৃষাণুদা, আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এই নির্দেশকে কিভাবে দেখছেন? এরপরে কি এই যে আন্দোলন, এসআইআর নিয়ে যে দ্বন্দ্ব দ্বিধা, এগুলো দূর হলো আপনাদের? এরপর কি আন্দোলন থামবে? এসআইআর এর ক্ষেত্রে রাজ্য সরকার কমিশনকে কি সাহায্য করবে, সহযোগিতা করবে? দেখুন, প্রথম কথা বিষয়টা হচ্ছে যে এই যে কেসটা সুপ্রিম কোর্টে চলছে, আমাদের সাংসদ এবং একটি জেলার সভানেত্রী মহুয়া মৈত্রর করা এই কেসের ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্টে যেটা সুপ্রিম কোর্ট বলেছে, সেটা একটা অর্থে প্রতিষ্ঠিত হলো যে নির্বাচন কমিশন অযাচিতভাবে মানুষ, সাধারণ ভোটারকে এতদিন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। প্রথম কথা হচ্ছে, নির্বাচন কমিশন যাদের নাম বাদ দিয়েছে তাদের অনেক ক্ষেত্রেই ধোঁয়াশা দেখা গেছে। ইতিমধ্যেই আমরা দেখেছি বেশ কিছু মানুষকে যাদেরকে মৃত বলে দাবি করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তারা সশরীরে গিয়ে মিডিয়ার সামনে এবং রাজনৈতিক নেতাদের কাছে, এই ক্ষেত্রে রাহুল গান্ধীর সাথে তারা দেখা করেছেন এবং তারা বলেছে আমাদের নাম কাটা হয়েছে, আমরা মৃত বলে। তো নির্বাচন কমিশনকে জবাবদিহিটা করতে হবে। তার কারণ হচ্ছে, একটা জিনিস হলো প্র্যাকটিক্যাল, ব্যবহারিক কিনা। নির্বাচন কমিশন এই এসআইআরটা যেভাবে করতে চাইছে, যেটা ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে আজ অব্দি, বা এসআইআর যে প্রণালীটা শুরু হয়েছে 2002-3 সাল থেকে, যে আজ অব্দি সেটা হয়নি। সেটা কি হচ্ছে, যে দুটো জিনিস হচ্ছে, যে এক্সিস্টিং ভোটার লিস্টটাকে সম্পূর্ণভাবে আপনি অস্বীকার করছেন। দ্বিতীয় হচ্ছে যে আপনি প্রত্যেক নাগরিককে সন্দেহের তালিকায় রাখছেন এবং নিজেকে নাগরিক প্রমাণ করার দায় আপনি নাগরিকের উপর ছেড়ে দিচ্ছেন, আপনি কিছু করবেন না। অথচ নির্বাচন কমিশন দাবি করেছে যে এসআইআর প্রক্রিয়াতে 98% ভোটার লিস্ট ইনট্যাক্ট থাকবে। এসআইআর যেদিন ঘোষণা হয় সেই দিন নির্বাচন কমিশন যা যা দাবি করেছিলেন, তার অন্যতম দাবি ছিল 98% এটাতে আনএফেক্টেড থাকবে, 2% এদিক ওদিক হতে পারে। অথচ আমরা দেখছি বিহারের মতো একটা রাজ্যতে অলরেডি 65 লক্ষ। এবং কোন সময়? একটা সময় যেই নথিগুলোকে বলা হচ্ছে, তাদের থেকে চাওয়া হচ্ছে। আমরা জানি যে বিহারে প্রত্যেক বছর, বিশেষ করে এই শ্রাবণ মাসে, কত বন্যা কবলিত অঞ্চল দেখতে পাই। সেখানে মানুষ নিজের প্রাণ রক্ষা করে কোনো মতে আশ্রয়স্থলে যান। সেখানে আপনি এই সময়ে একটা যুদ্ধকালীন তৎপরতায় তাদের জীবন জীবিকা না বাঁচিয়ে আপনি তাদেরকে নথি চাইছেন। আমরা এই নিয়ে বারবার বলে এসেছি যে এর পেছনে আসল উদ্দেশ্যটা কি। আজকে যারা চাইছে, নির্বাচন কমিশনের যে আধিকারিক বা বিজেপির যে নেতা বা স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কি এই মাপকাঠিটা পূরণ করছেন? তারা তো কোনো নথি মানছেন না। আর আমাদের ক্ষেত্রে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাহুল গান্ধী অনেকগুলো অভিযোগ তুলেছিল, বিজেপি একটারও প্রমাণ দেখাতে পারেননি যে একটা অ্যাড্রেসে এতজন ভোটার, একটাও প্রমাণ দেখায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে অনুরাগ ঠাকুর যা যা অভিযোগ তুলেছিলেন, আজকে প্রমাণ সহকারে সেই 47 জন যে একটা অ্যাড্রেসে বলা হচ্ছে সেটা যে ভুয়ো নয়, তার নথি, প্রমাণ, ভিডিও, সেটা আজকে অনুরাগ ঠাকুরের কাছে আমার লিডারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। 41 জনের বর্তমান নথি আছে যারা সেখানে আজকের এই সময়ও আছেন, এবং বাকি 6 জনের মধ্যে একজন মৃত, বাকি 5 জন বিভিন্ন কারণে পরিযায়ী হিসেবে অন্য রাজ্যতে, উড়িষ্যাতে কাজ করছেন বা বিয়ে থার কারণে অন্য জায়গায় চলে গেছে। তো সুতরাং যেটা একটা অ্যাড্রেসে কোথাও 172 জন, কোথাও 150 জন, এই যে অন্যান্য প্রদেশে যে দাবিটা উঠেছে, সেটার সাথে এই ডায়মন্ড হারবারের এই কেন্দ্রে এটা গুলিয়ে দেওয়া হবে না। আরেকটা মিথ্যাচার অনুরাগ ঠাকুর করেছেন যে ডায়মন্ড হারবারে নাকি 15% ভোটার বৃদ্ধি পেয়েছে। আপনাকে দেখি, নির্বাচন কমিশনের তথ্য বলছে ডায়মন্ড হারবারে ভোটার ইনক্রিজ হয়েছে আগের বারের তুলনায় 4.7%। এবং যেই বিশেষ বিধানসভা কেন্দ্রটার উল্লেখ উনি করেছিলেন ফলতাতে গড়ের অ্যাভারেজ থেকে কম, 4.07%। তো সুতরাং অনেক বিভ্রান্তি বিজেপির ছড়াবার চেষ্টা করেছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, নির্বাচন কমিশন তো আমাদের
তাদেরকে তো আমার একটা কথা একটু গুরুত্ব দিন। আমার প্রশ্নটা ছিল যে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনেকটা ট্রান্সপারেন্সি দেবে বলে মনে হচ্ছে আপাতভাবে, কারণ যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম বলেছে আমার কথা এর পরে কি আপনারা আমি কিষাণদা একটু প্রশ্নটা শেষ করতে দিন। আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক পরিকাঠামোতে আপনারা তো বর্তমানে বিরোধী দল, মানে এই ইয়ের ক্ষেত্রে মানে যে স্ট্যান্ড পয়েন্ট তার তো বিরোধী, এই বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে সমস্ত বিরোধীরা তারা কি সন্তুষ্ট হতে পারবেন যদি 65 লক্ষ বাদ যাওয়া নামের নাম এবং তার পাশে বাদ যাওয়ার কারণটা উল্লেখ করা হয়? 19 তারিখের পর থেকে এই প্রক্রিয়া যদি শুরু হয় এবং আপনারা যদি জেলাভিত্তিক ওয়েবসাইটে পান, তারপরে কি আপনাদের এসআইআর নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব, যে সংশয়, সেটা কি দূর হবে? আমার একদম এক্স্যাক্ট এই কোয়েশ্চেন। দেখুন, সেটা ডিপেন্ড করছে নির্বাচন কমিশন কিভাবে নিজেদেরকে পরিচালিত করে। তার কারণ হচ্ছে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছিলেন বা তার আগে আমার নেত্রী যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন, সেখানে তো আমরা এপিক নাম্বার তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম। নির্বাচন কমিশন বলতে পারতেন যে তাদের ভুল হয়েছে, তারা সংশোধন করবেন, কিন্তু নির্বাচন কমিশন তাদের এই ত্রুটিগুলোকে কোনোভাবে অস্বীকার করে সেটাকে ঢাকার চেষ্টা করেছেন। এই ক্ষেত্রে যা সুপ্রিম কোর্ট বলেছে তাগুলো যদি অক্ষরে অক্ষরে তারা পালন করে এবং সেইগুলো জনগণের স্যাটিসফ্যাকশনে তারা পালন করে, তাহলে আমরা পরবর্তী চিন্তা ভাবনা করব। অনেক ধন্যবাদ কৃষাণুদা, অনেক ধন্যবাদ। আমি কৃষাণুদা আপনার যে বক্তব্য তার মধ্যে বেশ কিছু প্রশ্ন আপনি সরাসরি তুলছেন, কি সেগুলো অরিজিৎ বক্সী উত্তর দেবেন। অরিজিৎ দা, একটা জায়গায় উনি বলছেন যে এক্সিস্টিং ভোটার যে তালিকা তাকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে, এক। দ্বিতীয়ত উনি পয়েন্টে বলেছেন কৃষাণুদা যে সবাইকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। খুব স্বাভাবিক, ইন জেনারেল পার্সপেক্টিভে আপনাকে সন্দেহের চোখে দেখা হলে সেটা আপনারও খারাপ লাগতে পারে, যেহেতু মানুষ ভোট অধিকারকে একটা সম্মানজনক অবস্থান বলে মনে করেন এবং নিজেকে নাগরিক বলে তার একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি নিজের পরিবারের ক্ষেত্রেও দেখেছি, আমার বৃদ্ধ বাবা আজ তিনি নেই, তিনিও ভোট সবার আগে সকালবেলা উঠে স্নান ফান করে ভোট দিতে যেতেন, মানে মনে হচ্ছে যেন মন্দিরে পুজো দিতে যাচ্ছেন এরকম। অর্থাৎ গণতন্ত্রকে, সংবিধানকে সম্মান করা। পাশাপাশি উনি বলছেন যে বন্যা কবলিত সময় বা বন্যার সময় সেই সময় লোকের নথি টথি সব ধুয়ে চলে গেছে, এই সময় নথি চাওয়ার কি মানে? বিশেষত এই তিনটে জায়গা উনি উল্লেখ করেছেন। অভিষেকের প্রসঙ্গে আমি আসছি পরে, সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকবে। অরিজিৎ বক্সী, বিজেপি। দেখুন, প্রথমেই বলি, একটা বিষয়ের উপর ভাষা কিছু কমেন্ট করে দিয়ে হয়তো কিছু জনপ্রিয়তা বা হাততালি কুড়ানো যায়, তাতে বিষয়টার গুরুত্ব কমে। এই যে সন্দেহের চোখ, আমরা যখন বিভিন্ন মানে রেল স্টেশন বলুন বা বিমানবন্দর বলুন, যখন আমরা বিমান বা রেল ধরতে যাই, তা স্টেশনে ঢোকার সময়, এয়ারপোর্টে ঢোকার সময় সমস্ত সিনি নেতা থেকে শুরু করে অভিনেতা সবার সিকিউরিটি চেক হয়। তাহলে কি সবাইকে সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে ওখানে সিকিউরিটিটা চেক হয়, নাকি এটা স্ট্যান্ডার্ড প্রোটোকল বাকি মানে সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য? তো সন্দেহের চোখের কোনো ব্যাপার নেই। এই সমস্ত ভাবগম্ভীর গুরু কথা বলে বাংলা সাহিত্যের রচনা তৈরি করা যায়, কিন্তু তাতে যুক্তি আসে না। দ্বিতীয় যেটা একটা দেখলাম, আমার কৃষাণুদা 6 বার রাহুল গান্ধীর নাম আর আমার লিডার বলে উল্লেখ করলেন। জানি না কোন দিকে উনি এগোচ্ছেন, যেদিকে উনি এগোন ওনার জন্য আমার শুভকামনা রইল। এক্সিস্টিং ভোটার তালিকা অস্বীকার করার কথা বলছেন। আমি টপিকেই থাকি। এখন বিষয়টা হচ্ছে যে খুব ভাইটাল হচ্ছে আজকের সুপ্রিম কোর্টের এটাকে অন্তর্বর্তী আদেশ বলা যেতে পারে, কারণ ব্যাপারটা ফাইনালিটিতে যায়নি, সুপ্রিম কোর্ট কোনো ফাইনাল ভার্ডিক্ট দেয়নি, এবং পরশু দিনে সুপ্রিম কোর্টের অবজারভেশন, এই দুটোকে মিলিয়ে দেখতে হবে। এই দুটোকে যদি আমরা আলাদাভাবে দেখি তাহলে হয়তো বিষয়টার প্রতি একটা অন্যায় করা হবে। পরশুদিন সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে, আমি আপনাদের চ্যানেলেই ছিলাম, আপনি সঞ্চালকের আসনে ছিলেন, আপনি কিন্তু সেদিনই বলছিলেন যে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ দিয়েছে যে ইসিআইর যে আধার সম্পর্কে যে মতামত, সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট বেশ কিছুটা এন্ডোর্স করেছিল পরশুদিন। তাহলে আজকে কি তাহলে সেখান থেকে 180 ডিগ্রি একটা মানে একটা প্যারাডাইম শিফট হলো? না, মোটেও সেটা নয়, ব্যাপারটা একই জায়গায় রয়েছে। কারণ সুপ্রিম কোর্ট, আমি কিন্তু সেদিন একটা কোট আনকোট কথা বলেছিলাম যে সুপ্রিম কোর্ট একটা বিষয় খুব সুন্দরভাবে সেদিন বলেছিল যে দিস ইজ লার্জলি অ্যান ইস্যু অফ মিসট্রাস্ট। এটা একটা অবিশ্বাস। এই যে মামলাটা, শুধু মহুয়া মৈত্র নয়, মহুয়া মৈত্র দৌড় লাগিয়েছিলেন ওনার নেত্রীকে বাঁচাবার জন্য, যাতে এখানে ওই ডেড ভোট, ফলস ভোট এগুলোকে রাখা যায়। তার সাথে আরও অনেকে এডিআর মুভ করেছিল, আর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারাও মুভ করেছিল। সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিল যে দিস ইজ আর ইস্যু অফ লার্জলি মিসট্রাস্ট। কেন মিসট্রাস্ট, কিসের অবিশ্বাস?
অ্যাকচুয়ালি বিষয়টার গুরুত্ব যতটা তার থেকে অনেক বেশি হাইপ করে দেখানো হচ্ছে এই বিরোধিতার মধ্যে দিয়ে। একটা ছোট্ট পরিসংখ্যান বলি তাহলেই বোঝা যাবে কি। বিহারের টোটাল ভোটার সংখ্যা কম বেশি কত? 7,90,00,000 কাছাকাছি। তার মধ্যে এসআইআরের যেটা বিহারের এসআইআরের যেটা প্ল্যাটফর্ম 2002 ইলেকটোরাল রোল, তার মাধ্যমে 6.5 crore 6,50,00,000 কাছাকাছি ভোটারের নাম উইদাউট এনি ভেরিফিকেশন দে আর এন্টাইটেল টু গেট ভোটিং রাইট। তাদের কোনো ডকুমেন্ট জমা করা ছাড়াই তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে বাকি পড়ে রইল কত? 1.4 CR, 1,40,00,000 কাছাকাছি। তাহলে যুক্তি বলে যে এই যে বিহারের যে 65 লাখের কথা বলা হচ্ছে, যার ব্রেকআপটাও ইলেকশন কমিশন দিয়েছিল, যে 20 লাখ মৃত, 28 লাখ যারা শিফট করে গেছে, 7 লাখ ডুপ্লিকেট অর্থাৎ মাল্টিপল ভোটার কার্ড হোল্ডার, তাদের একটা করে বাদ যাবে, 1 লাখ নট ট্রেসেবল। তাহলে এই যে সংখ্যাটা, এটা সেই যুক্তিই বলে যে এটা সেই 1.4 CR 1,40,00,000 মধ্যে অন্তর্গত। এই পার্টটা বাদ দিলে তাহলে ডিসপিউটেড পার্টটা কত পড়ে থাকে? 1,40,00,000 থেকে যদি আমি 65 লাখ বাদ দিই, তাহলে অঙ্ক বলে 40 আর এখানে 35, 75 লাখ মতো সংখ্যা বিহারে রয়েছে, যাদের সম্পর্কে এই ধরনের কনফিউশন তৈরি হতে পারে। যদিও আমি বলবো তৈরি হওয়ার কোনো জায়গায় নেই, কারণ থ্রু আউট সেপ্টেম্বর বিহারের প্রতিটি ব্লকে জনশুনানির ব্যবস্থা ইলেকশন কমিশন রেখেছে, এবং সেখানে কেউ যদি মনে করে যে আমার নাম থাকা উচিত কিন্তু নেই, সে হিয়ারিংয়ে পার্টিসিপেট করে তার নামটা প্রকৃতপক্ষেই তুলে নিতে পারে। উল্লেখ করা হয়েছে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং সঙ্গে তিনি আধার চাইলে এপিকও দিতে পারেন, নট ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি নেই, কারণ দেখুন ম্যান্ডেটরি এটা সুপ্রিম কোর্টও, আমি যতটুকুনি সুপ্রিম কোর্টের যে যতটা মতামত পর্যবেক্ষণ এসেছে, কারণ বারে বারে বলছি এটা অন্তর্বর্তী আদেশ এবং এটা নিয়ে অসুবিধার কিছু নেই। আমি তো আপনাদের চ্যানেলে বসেই অন্তত 10 বার বলেছিলাম যে ইলেকশন কমিশন যদি মনে করে এটা টেকনিক্যালি ভায়াবেল, সুপ্রিম কোর্টের যদি সেই দিকে মতামত থাকে, আমরাও চাই জনগণের যাতে কোনো অসুবিধা না হয়। আধার কার্ড তো আমারও আছে, আপনারও আছে, যদি সেটা ব্যবহার করতে পারা যায় তাতে অসুবিধার কিছু নেই। যদিও আধার অ্যাক্ট বরাবরই বলে এসেছিল যে আধার কোনোদিনই নাগরিকত্বের পরিচয়পত্র হবে না। এটা আপনি আপনার আধার কার্ডটা একবার চোখের সামনে দেখলে আপনার নামের পাশে যে ছোট ছোট করে গুটি গুটি করে কথাটা লেখা থাকে, সেখানে বরাবর লেখা রয়েছে প্রত্যেকের আধার কার্ডে যে আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, পরিষ্কার। এখন এখানে বিষয়টা হচ্ছে যে একটা পলিটিক্যাল গিমিক তৈরি করা। আমি বলবো আজকে যেটা হয়েছে খুব ভালো হয়েছে। আমি বিজেপির মুখপাত্র হিসেবে বলছি আজকে যেটা হয়েছে খুব ভালো হয়েছে, কারণ একটা নন ইস্যুকে ইস্যু করে তোলার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় প্রেক্ষাপটে, তার মুখপাত্ররা রাহুল গান্ধীকে আমার নেতা আমার নেতা আমার নেতা, কিন্তু এখানে বলছে কংগ্রেসের আমাদের কোনো প্রয়োজন নেই, কংগ্রেস বিদায় হলেই বাঁচি, আমরা কংগ্রেসের ব্যাপারে ভাবিতও নই, সিট শেয়ারিং তো অন্য কথা। অরিজিৎ দা, অবশ্যই এই বিষয়ে আবারও আলোচনায় থাকবো, কিন্তু এই যে রাহুল গান্ধীর কথা বারবার করে বলা হচ্ছে, জাতীয় কংগ্রেসের মুখপাত্র প্রবীণ কংগ্রেস নেতা শক্তি মৈত্র আমাদের সঙ্গে রয়েছেন। এখনও যদিও শক্তিদা একবার রাস্তায় নেমে রাজনীতি করেন, প্রবীণ শব্দটা বলতে গিয়ে আমার 2-4 বার মুখে আটকালো, দেখেও মনে হবে না, কিন্তু ব্যাপার হচ্ছে শক্তিদা, এই আন্দোলন পর্বে আপনাদের একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা কিষাণুদা উল্লেখ করলেন, সেটা হচ্ছে বন্যা কবলিত এলাকা, বন্যা পরিস্থিতি, নথি ডুবে যাওয়া, হারিয়ে যাওয়া, এই সমস্ত ক্ষেত্রে মানবিকতার দিক কেন দেখছে না কমিশন? আপনার কাছে আসবো একটা বিরতির পরে, সঙ্গে থাকুন। শক্তিদার কাছে যাব। শক্তিদা, দিল্লিতে শক্তি প্রদর্শনে সবার আগে আপনারা এগিয়ে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি সেই শক্তি প্রদর্শনের ছবি প্রত্যেক দিন আমাদের কাছে আসছে। শক্তিদা, আপনার কাছে বলবো ওই একই জায়গায় সুপ্রিম কোর্ট যেটা চাইছেন, আমার যেটা মনে হচ্ছে আজকের এই নির্দেশ শুনে, সুপ্রিম কোর্ট চাইছেন যাতে আরও বেশি ট্রান্সপারেন্সি থাকে বিষয়টার মধ্যে, এবং বিরোধীরা যে কারণগুলোকে দর্শাচ্ছেন সেগুলো যাতে উত্তর তারা পান, স্বচ্ছতা যাতে থাকে। এরপরে আপনাদের শক্তি প্রদর্শন, শক্তিদা, বন্ধ হবে? ব্যাপারটা হচ্ছে পরিসংখ্যান দেওয়াটা সোজা, কতগুলো তথ্য তুলে ধরা সোজা, বাস্তবের সামনে দাঁড়িয়ে রাজনীতি করাটা ঠিক তত সোজা নয়। এইবার আপনাকে বলি যে হঠাৎ বলা হলো একটা ইন্টারিম অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, ফাইনাল ভার্ডিক্ট দেয়নি। এটা সবাই জানে যে ইন্টারিম অর্ডার, ফাইনাল ভার্ডিক্ট হয়নি। এখন কথা হচ্ছে বলা হলো এত কোটি বিহারে ভোটার আছে, তার মধ্যে কত পার্সেন্টেজ বাদ গেছে, কত মারা গেছে। মারা যাওয়ার পর দেখা গেল রাহুল গান্ধী গতকাল মৃত যাদের বলেছেন তাদের 7 জনকে নিয়ে এসে বলছেন এরা মৃত কিনা আপনারা প্রমাণ করুন। এখন ইলেকশন কমিশন, হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স অফ ইলেকশন কমিশন? 1950, 1960
একটা কথা মাথায় রাখতে হবে, আগে ইলেকশন কমিশনটা কিভাবে গঠিত হতো আর বর্তমানের ইলেকশন কমিশনটা কিভাবে গঠিত হয়েছে এবং ইলেকশন কমিশনার কে। আজকে 65 লক্ষ ভোটার যদি সঠিকভাবে যদি ডুপ্লিকেসি করে, যদি মৃত ভোটারের নাম থাকে, যদি তারা চলে গেছেন স্থানান্তর হইতে হয়েছে তাদের নাম থাকে, সেগুলো বাদ দিই। কিন্তু একটা কথা হচ্ছে 65 লক্ষ ভোটার, একটা বিধানসভা 3 থেকে 3.5 লক্ষ, তার মানে কটা বিধানসভা এফেক্ট করছে 65 লক্ষ ভোটারে। এবং এর মধ্যে না কখনো ভুয়ো ভোটার থাকবে, এটা কখনোই সমর্থন করি না। কিন্তু দেখানো হচ্ছে আজ পর্যন্ত ইলেকশন কমিশন কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার দিতে পেরেছেন। আমার বক্তব্য একটাই যে আমি সেটাই তো, এই স্যাটিসফ্যাক্টরি আনসারটাই তো আপনারা সুপ্রিম কোর্টে কমিশন দিক না দিক সুপ্রিম কোর্টের নির্দেশে তো তারা দিতে বাধ্য। জেলা ভিত্তিক ওয়েবসাইটে নাম থাকবে, তার পাশে কারণ থাকবে। আজকের যেটা অর্ডারটা হয়েছে, এই অর্ডার উই আর 100% স্যাটিসফাইড। এবং তার কারণটা হচ্ছে এই যে জেলা ভিত্তিক এবং কত বাদ দেওয়া হয়েছে, কি কারণে বাদ দেওয়া হয়েছে, আর 11টা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ। এটা যারা 6 নম্বর ফর্ম ফিল আপটা অন্য, আমি বলে দিই, ভোটার তালিকায় নাম তুলতে গেলে প্রথম যে নামটা তুলবে তাকেই 6 নম্বর ফর্মটা ফিল আপ করতে হয়। 6 নম্বর ফর্মটা নতুন কিচ্ছু ব্যাপার না, আগেও ছিল, এখনো আছে। নাম তোলার ক্ষেত্রে 6 নম্বর ফর্ম। সুতরাং আজকে যে ইয়েগুলো চাইছে, নথিগুলো চাইছে, সেগুলো নিয়ে সমস্যা। যে নথিগুলো চাইছে, বিহারের মানুষ আজকে সভ্যতা এগিয়ে আছে, এর মধ্যে কোনো মিথ্যে নেই। কিন্তু বিহারের গ্রাম থেকে গ্রামান্তরের ওই অবস্থার মধ্যে ওই 65 লক্ষ মানুষের নথি আছে কি নেই, এবং ওয়েবসাইটে যদি দেওয়া হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ক্যাটাগরিক্যালি দেওয়া হয়, পরিষ্কার হয়, তাহলে ডেফিনেটলি যদি ভুয়ো ভোটার থাকে, জাল ভোটার থাকে, অনুপ্রবেশকারী থাকে, কিন্তু তা তো ইলেকশন কমিশন করছে না। আচ্ছা, ইলেকশন কমিশন, আবার আপনাকে বলছি, ইলেকশন কমিশনারটা কে এবার? আগে 3 জন থাকতো। আপনি বলছেন যে ফান্ডামেন্টাল জায়গায় অরিজিনটাই ডিস্ট্রয় করা হয়েছে। আচ্ছা, বেশ, ঝন্টুদার কাছে যাব। একটা কথা অ্যাড করব যে যেভাবে শক্তিদা বা এরা কৃষাণুদারা বারবার বিহারের অবস্থা বলছেন, এবার কিন্তু বিহার থেকে প্রতিবাদ চলে আসবে। কারণ শিক্ষায় কিন্তু বিহার প্রাইমারি স্কুল এডুকেশনে পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে গেছে। এখানে কৃষাণুদা বন্যা দেখতে পেয়েছিলেন। আমার মনে হয় কৃষাণুদার ক্লাস পাওয়ার এসেছে, কারণ পশ্চিমবঙ্গের ঘাটালের অবস্থা কৃষাণুদা দেখতে পাচ্ছেন না, বিহারের বন্যা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খুব সাংঘাতিক। তবে যে সমস্ত ইলেকশন কমিশনাররা এই ধরনের পদক্ষেপ নিয়েছেন, বিতর্ক তাদের পিছু ছাড়েনি। টিএন সেশন সম্পর্কে সারা ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল নির্বাচনী আবহে সচিত্র পরিচয়পত্রের ক্ষেত্রে, সেটা আপনাদের সবার জানা। তবে একটা জায়গা অবশ্যই আমার অরিজিৎ দাদের বা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ থাকবে, সচিত্র পরিচয়পত্রের চিত্র অনেকটা থাকা না থাকা সমান। অর্থাৎ এই জায়গাটা যদি আরও স্বচ্ছতা, স্পষ্টতা এই এসআইআর এর পরে করা হয়, বিশেষত টেকনিক্যাল জায়গাগুলো, বহু ভুল নাম, প্রচুর মিসঅ্যাপস এগুলো থেকেই যায় তালিকার মধ্যে, সেগুলোকে যদি প্রতি বছর নিয়ম করে তাকে শাফল করা হয়, তাহলে হয়তো সঠিক জায়গাটা সামনে থাকবে প্রতিটি। কারণ আমাদের দেখতে হবে, এখন কম বেশি 1-1.5 বছর অন্তর অন্তর একটা করে ভোট হয়। এবার এক দেশ এক ভোট বা এই পদ্ধতি যদি চালু হয়, যেদিন হবে সেটা পরের কথা, প্রত্যেক 1-1.5 বছর অন্তর অন্তর গণতান্ত্রিক স্ট্রেচারে কখনো পঞ্চায়েত, কখনো কর্পোরেশন, কখনো বিধানসভা, কখনো লোকসভায় ভোট চলতে থাকে। কাজেই প্রত্যেক বছর কিন্তু এটাকে ঠিক করা দরকার। কারণ আমাদের তালিকায় এর মধ্যেই এসছে 20 বছর আগে, 23 বছর আগে যে ভোটার তালিকা সংশোধিত হয়েছিল, তারপর থেকে মৃত ভোটার, অর্থাৎ 2002-3 থেকে এসএসআর এর পর থেকে আজও সেই তালিকায় এক্সিস্ট করছে। ভয়াবহ বিষয়, ভয়াবহ। কারণ সামান্য ফ্র্যাকশনাল ফিগারগুলোই পরবর্তীকালে একটা ম্যান্ডেট তৈরি করে দেয়, ছোট ছোট 3টে বুথে 100 জন মৃত ভোটার ম্যান্ডেট তৈরি করে দিতে পারে। 3টে বুথের 100, মানে আপনি যদি পুরো একটা বিধানসভার বুথ ধরেন, তাহলে বুথ সংখ্যা কত? 83 হাজারের কাছে বুথ পশ্চিমবঙ্গে, এবার সেটা বেড়ে 94,000 হচ্ছে। প্রত্যেক বুথে যদি 25-30 জন করে মৃত ভোটার থাকেন, কেন এত সংখ্যা বাড়ছে? কারণ 2002-3 এর পরে আর এসএসআর এর পরে আর কোনো ধরনের
এই প্রক্রিয়া হয়নি। আমি এই টেকনিক্যাল জায়গাটা নিয়ে ঝন্টুদার কাছে যাব। মারাত্মক এই সমস্যাগুলো, এই জায়গাটাকে কেন প্রতি বছর গুরুত্বের সঙ্গে ইম্পর্টেন্স দিয়ে তাকে ঝাড়াই বাছাই হয় না? বিরতির পর ফিরে এসে রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক বলবেন, সঙ্গে থাকুন। ফিরে আসলাম, ঝন্টুদার কাছে যাব। দুটো পার্ট দেখো, আর্টিকেলগুলো যদি ভালো করে দেখো, সংবিধানের 324, 329-এর এই স্প্যানটা বারবার আমরা আলোচনা করছি যে এসআইআর সামারিলি পার্টলি সামারিলি যে ফর্মেই করো না কেন যে কোনো টাইমে নির্বাচন কমিশন করতে পারে, তার সংবিধান প্রদত্ত অধিকার আছে। আজ অবধি সেই অংশটা পাল্টায়নি। এবং তুমি যদি পরিসংখ্যানগুলো দেখো, 52-তে 56, 57, মানে 52-56 হওয়ার পরে 57, এক বছর পরে রিয়েলাইজ হয়েছে নির্বাচন কমিশনের যে পূর্ববর্তী এসআইআর এর পরে আরেকটা এক বছরের মাথায় করতে হবে। 61, 65, 66, 83, 84, 87, 89, 92, 93, 95, 2002, 2003, 2004, এই যে নিবিড় কন্টিনিউয়াস ইন্টারভেল এগুলো হয়েছে, তারপরে কিন্তু আমরা সত্যিকারের দীর্ঘ এত বছর পরে 25-এ গিয়ে রিয়েলাইজ করলাম। এটাও নির্বাচন কমিশনের কিন্তু একটা প্রশ্ন, নির্বাচন কমিশনের কাজের উপরে, যে আপনারা এতদিন পরে নিবিড় এটা আনলেন কেন? একদম। কারণ আমি তোমাকে একটা উদাহরণ বলি, সেই সময় আমি নির্বাচন কমিশনের ডেপুটেশনের দায়িত্বে আছি। 2002-এ যখন 28 লক্ষ ভোটারের নাম পশ্চিমবঙ্গে কাটা গেল, খেয়াল করো, তখন টোটাল ভোটার হচ্ছে 4,86 লক্ষ। 4,86 লক্ষর প্রপোর্শনেটে 28 লক্ষ ভোটারের নাম কাটা গেল। এবং তখন কংগ্রেস একটা সাউন্ড পলিটিক্যাল এখানে রাখে, মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী, সিপিএম দোলন্দ প্রতাপ সিপিএম ভারতবর্ষের একটা স্ট্রাকচারাল পলিসি মেকার তারা। সেই সময় সেখানে কাটা গেল 28 লক্ষ ভোটার। তারপরে মমতা ব্যানার্জির একটা দীর্ঘমেয়াদী আন্দোলন ছিল যে ভোটার লিস্টে এখনো পর্যন্ত ব্যাপক কারচুপি। এবং তোমাকে বলি, সেই সময় এন গোপালাস্বামীর কাছে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ওয়ার্ড ধরে ধরে যাদবপুরে এত ভোটার, ভুতুরে ভোটার, অমুক জায়গায়, এবং সেটা ফ্যাক্ট, আমি বলছি সঠিক কাজ করেছে। নেত্রী বলেছেন অনুপ্রবেশকারী। এবং আরেকটা 98-এ বাজপেয়ী সরকার ক্ষমতায় আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রক একটা করলেন, মানে তথ্য প্রকাশ করলেন, যেটা বামেরা এবং কংগ্রেস এবং টিএমসি সেই মন্ত্রী পরিষদের অন্যতম মুখ মমতা ব্যানার্জি তারা মেনে নিল, কোনো প্রতিবাদ হয়নি, যে ভারতবর্ষে 1,90,00,000 অনুপ্রবেশকারীর মধ্যে 1,25,00,000ই পশ্চিমবঙ্গে, অর্থাৎ প্রতি 4 জন ভোটারের মধ্যে 1 জন ভোটার অনুপ্রবেশকারী। এটা ফ্যাক্ট ছিল, মানে কেউ কিন্তু চ্যালেঞ্জ করেনি। আমি বলছি সুপ্রিম কোর্ট আর্কাইভটার মধ্যে দেখো, চ্যালেঞ্জ হয়নি। এবার প্রশ্নটা হচ্ছে, মমতা ব্যানার্জি সেই আন্দোলনের পরে 2006, মানে 3.5 বছরের মাথায় পশ্চিমবঙ্গে একটা রোল অবজারভার কেপি রাওয়ের নেতৃত্বে একটা পার্শিয়াল বলতে পারো, একটা এসআইআর এর মতনই পার্শিয়াল একটা রিভিশন হলো। তাতে আমরা একদম অ্যাক্টিভ ছিলাম সেখানে। 9 লক্ষ ভোটারের নাম আবার কাটা গেল ভুতুরে। অর্থাৎ 3.5 বছরের মাথায় এসআইআর এর 3.5 বছরের মাথায় 9 লক্ষ ভোটার। তাহলে 25 বা 22-23 বছর পরে কত ভুতুরে ভোটার হতে পারবে ইমাজিন করো। আমি বলছি মৃত ভোটারের, মানে 28 আর 9 37 লক্ষ বাদ গেল ওই 4 বছরের মধ্যে ডিউরেশন। এবার প্রশ্নটা হচ্ছে, এটা নির্বাচন কমিশনের এখতিয়ারে আছে, এটা নিয়ে আমার মনে হয় না কারো কোনো চ্যালেঞ্জের জায়গা আছে। কিন্তু প্রশ্নটা হলো, আদৌ কি প্রিভিয়াসের এই 16টা এসআইআর, যার মধ্যে 15.5টাই কংগ্রেসই পাওয়ারের থাকাকালীন হয়েছে, তার সাথে আজকের এসআইআর এর কোনো অমিল আছে? মানে প্রশ্নটা তো পদ্ধতিগত, একদম পদ্ধতি। এটা তো ঠিক যে নির্বাচন কমিশনের একদম স্পেসিফিক অর্ডারে কোথাও বলা নেই কি পদ্ধতি তারা এটাকে কনভে করবে, অ্যাপ্লাই করবে। কিন্তু এটা বলে তাই নয় যে আমি আমার ট্রান্সপারেন্সিটাকে করব, চ্যালেঞ্জ করব। আমার যে একটা নির্দেশনামূলক স্ট্যাটুটরি পার্ট যেটা সংবিধান আমাকে দিয়েছে, সেটা কিন্তু মিস ইউজ করার জায়গাটা নির্বাচন কমিশনকে বা কোনো সাংবিধানিক বোর্ডকে দেওয়া হয়নি। আমরা যখন 2006 কাজটা করছিলাম, খেয়াল করবে তখন আমাদের ইন্টারনেটের অ্যাসপেক্টগুলো খুব একটা বেশি আসেনি। একদমই প্রত্যেকটা এসডিও ব্লক অফিসে কি কারণে নাম কাটা গেল না কাটা গেল পুঙ্খানুপুঙ্খ অর্ডার রাখতে আমরা বাধ্য ছিলাম নির্বাচনের আধিকারিকরা। আচ্ছা, এটা কিন্তু ক্লিয়ার। অর্থাৎ নির্বাচন কমিশনের এই ট্রান্সপারেন্সিটা গণতন্ত্রের প্রতি ট্রান্সপারেন্সি। আমি ওয়ারিড যে বর্তমান নির্বাচন কমিশন, আপনি 65 লক্ষ কেন 1,65,00,000 নাম কাটবেন, কিন্তু কোন কারণে কাটলেন
গণতন্ত্রে সেটা জানানোর জায়গা কিন্তু ক্লজে পরতে পরতে বলা আছে। না, সেটা ওই ফাউন্ডেশনগত যে ত্রুটির কথা শক্তিদা বলছেন, যে বিজেপি দ্বারা নির্ধারিত বা ম্যানিপুলেটেড বাই বিজেপি। ভাই এটা যদি বলো টিএন সেশন বা লিংডোর মানে একনায়কত্ব কংগ্রেসি বা তখন জ্যোতিবাবুর ভাষায়, সেটাও তো ওদের কারণ ইয়ে ছিল, বারবার এটাকে আটকানোর জন্য বা কনস্টিটিউশনাল এই বোর্ডটাকে কন্ট্রোল করার জন্য তারাও চেষ্টা করেছে। 65 ইয়ার্স কংগ্রেস ক্ষমতা ছিল। আমি প্রশ্নটা সেই জায়গা না, সেটা একদম পলিটিক্যাল কোর পার্ট। মোদি তার মানে বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি যে পার্টটা রিপ্রেজেন্ট করতেন নির্বাচন, তাকে বাদ দিয়ে নিজের বকলমে সরকার পক্ষ দুজন মেজরিটি এনেছেন। এটা সিরিয়াস একটা নোট। কিন্তু আপনি বলছেন 2003 বা ওই সময়টাতে 2002-03 বা তার 3.5 বছর পরে তখনও তো রাজ্যে বিরোধীরা ছিলেন। ঝন্টুদা, আমার কাছে প্রশ্ন যে মিস্টেরিয়াসলি এবার কেন বিরোধীরা এত অ্যাক্টিভ? আপনি তো আপনার তথ্যে বলছেন যে বিরোধীরা তখন মুখ খোলেন। এটা কারণ আছে। তখনও তো তুমি যদি বিহারের এসআইআরটা দেখো, আমি নিজে এই খুঁটিনাটি এগুলো দেখি, এবং আমি বারবার বলছিলাম যে নির্বাচন কমিশনের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকার যেভাবে পায়ে পা লেখে লড়ছে, এর মরালিটি, এর স্যানিটিকে নষ্ট করে দিচ্ছে। এতে বাঙালি আগামীতে বাঙালির সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এটা পারে না, কিন্তু তাই বলে এটা নয় যে রাইট রং আমি ভুলে যাব। প্রত্যেকটা পরে তোমাকে আমি বলছি, এসআইআর হওয়ার পরে বিহারের যদি চিত্রটা দেখো, সেটা হচ্ছে অনেক বেশি ভয়ানক চিত্রটা, যে যেখানে এসআইআর এর পরে 8.18 করোড় সেখানে অ্যাডাল্ট পপুলেশন, নট ভোটার, অ্যাডাল্ট পপুলেশন, তার মধ্যে ভোটার গিয়ে দাঁড়ালো 7.23%। অর্থাৎ যদি প্রপোর্শনেট করো 88%। ঠিক এসআইআর এর আগে 24-এর লোকসভায় অ্যাডাল্ট পপুলেশন ছিল 7.93 করোড়, তার মধ্যে 7.71 করোড়ই ছিল ভোটার। অ্যাডাল্ট মানেই ভোটার, যত সামান্য যারা ভোটার হতে পারেনি তারা অন্য রাজ্যের ছিল বা কোনো কারণে নাম ওঠেনি। অর্থাৎ তুমি অ্যাডাল্ট পপুলেশনের কত শতাংশকে নামিয়ে দিলে যে প্রপোর্শনেট 88-এ দাঁড়ালো, যেখানে 24-এর নির্বাচনে পরিসংখ্যানটা ছিল 97%। অ্যাডাল্টের ভোটার হিসেবে ইনক্লুশনের মাত্রা ছিল 97%, সেটা তুমি 88। এটা সিরিয়াস নোট যে তুমি এক লাফে প্রায় মোর অ্যান্ড লেস 20% ভোটার কমিয়ে দিচ্ছ, অথচ তুমি পাবলিক ডোমেইনসে সেটার কারণ দেখাচ্ছ না। আমি বলছি কারণ হয়তো প্রপার সঠিক, এটা না আমি বলছি যে টোটাল পরিসংখ্যানে যদি জনসংখ্যাটাও বেড়ে যাচ্ছে, আমি বলছি পার্সেন্টাইলে যদি ব্যাখ্যাটা তুমি না দিতে পারো, ডেফিনেটলি তাহলে তো তোমার যে কনস্টিটিউশনাল পার্টের না, কিন্তু ঝন্টুদা এবার এই অ্যাকাউন্টেবল মানে এবার এই জায়গাটা হয়তো ট্রান্সপারেন্ট হবে। তবে রাজ্য কি তার অবস্থান বদল করবে? আমার যে প্রশ্ন ছিল, আমি আসছি ঝন্টুদা, কিন্তু দ্রুত আমি অন্য ইস্যুতে এবার একটু ঢোকার চেষ্টা করব। সেটা হচ্ছে যে গতকাল যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, রাজ্যের মুখ্য সচিব মেনে নিচ্ছেন যে আগামী 21 তারিখের মধ্যে ইআরওদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি হলো, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা সেই প্রতিবেদন দিয়ে আজকের অনুষ্ঠানে ঢুকবো, এবং অবশ্যই বিরতি নেওয়ার পর প্রতিবেদন থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। কমিশনের নির্দেশ কার্যকর করবে নবান্ন, আলাপনের দশা হবে মনোজ পান্থের। কমিশন নবান্ন সংঘাত পৌঁছবে আদালতে। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ, রাজ্য সরকারের 4 আধিকারিক ও 1 কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। দেওয়া হয়েছিল এফআইআর করার নির্দেশও। জবাবে মুখ্য সচিব মনোজ পান্থ জানিয়েছিলেন, অভিযুক্ত 1 আধিকারিক ও 1 কর্মীকে নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তদন্ত করে জানানো হবে পরবর্তী পদক্ষেপ। বাকি 3 আধিকারিকের বিরুদ্ধে নীরব ছিল মনোজ পান্থের চিঠি। মুখ্য সচিবের ব্যাখ্যায় অসন্তুষ্ট কমিশন দিল্লিতে তলব করে মনোজ পান্থকে। অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। 21শে আগস্ট পর্যন্ত সময় হাতে নিয়ে এসেছেন মনোজ পান্থ। কিন্তু কি করবে রাজ্য সরকার? তার একার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার অপারগতার কথা জ্ঞানেশ কুমারদের নাকি জানিয়ে এসেছেন মনোজ পান্থ। আপনারা জানেন যে 4 জন রাজ্য সরকারি অফিসারের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বলেছিল আমাদের চিফ সেক্রেটারিকে। চিফ সেক্রেটারি সেটা মুখ্যমন্ত্রীর চাপের জন্য নিতে পারেননি, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্য সচিব ব্যবস্থা নিতে চেয়েছিলেন, আমাদের কাছে যা খবর আছে। জ্ঞানেশ কুমার 1988 ব্যাচের কেরল ক্যাডারের অবসরপ্রাপ্ত আইএএস। তার দক্ষতা প্রশ্নাতীত। কাশ্মীরের 370 ধারা বিলোপের সময় তিনিই ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে তার সক্রিয়তা এবং তাকে ঘিরে বিতর্ক ঘুরে ফিরে মনে করিয়ে দিচ্ছে টিএন সেশনের কথা। 1991 সালের আইএএস মনোজ পান্থের দক্ষতাও প্রশ্নাতীত। ইউপিএ জমানায় ছিলেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব। পরবর্তীকালে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে তিনিই ছিলেন নয়াদিল্লির প্রতিনিধি। তার অবসর নেওয়ার কথা ছিল গত জুনে। নবান্নের অনুরোধে তার কার্যকালের মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে কেন্দ্র।
সেই এক্সটেনশনের সময়কালেই মনোজ পান্থকে জড়িয়ে পড়ছেন নির্বাচন কমিশন নবান্ন সংঘাতের মাঝে। স্মরণে এনে দিচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথা। সেই সময়ও তিনি ছিলেন এক্সটেনশনে। ইয়াশ নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যাওয়ার রেশ এখনো চলছে আদালতে। এসেছিল বদলির নির্দেশ, ইস্তফা দিয়েছিলেন আলাপন। কমিশন নবান্ন সংঘাতে কি সেরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে মনোজ পান্থকেও? কমিশনের নির্দেশ মেনে নবান্ন কি সাসপেন্ড করবে 4 আধিকারিক এক কর্মীকে, নাকি তদন্ত রিপোর্ট পাঠিয়ে অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করবে নবান্ন? নবান্নের সেরকম রিপোর্ট যে কমিশন মানবে না তা স্পষ্ট। তখন কি মনোজ পান্থকে পড়তে হবে নির্বাচন কমিশনের রোষে, নাকি বিতর্ককে আদালতে পৌঁছে দেবে নবান্ন? তাতেও কি রেহাই মিলবে পান্থের? সংঘাত জট কি উদ্বেগ বাড়াবে নির্বাচনের কাজে যুক্ত কর্মী আধিকারিকদের? অপেক্ষা 7 দিনের। ক্যালকাটা নিউজ। কিষাণুদার, নির্বাচন কমিশনের নিজের কোনো লোক নেই, তাকে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে কাজ করাতে হবে। আর সেই ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে 5 জনের বিরুদ্ধে ট্রান্সপারেন্সি নিয়ে অভিযোগ উঠল, এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার বারবার করে বিভিন্ন নেতা নেত্রী, এমনকি খোদ মুখ্যমন্ত্রীও বললেন যে আমি সাসপেন্ড করব না আমার দলের কর্মীদের। বরঞ্চ তিনি বারবার করে বলছিলেন যে এর আগে তো ভোটের 3 মাস আগে নেওয়া হতো কর্মীদের, এখন কেন এত আগে তাদেরকে ইনক্লুড করা হচ্ছে? রাজ্য চলবে কিভাবে? রাজ্যের আধিকারিকরা কাজ করবে কিভাবে? যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, রাজ্য সরকারি কর্মচারীদের পাশে আগে ছিল, আছে এবং থাকবে। এই অবস্থায় দাঁড়িয়ে ট্রান্সপারেন্ট কাজের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, এবং এই 21 তারিখের মধ্যে আপনাদের সিদ্ধান্ত জানাতে হবে বা একটা পদক্ষেপ নিতে হবে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? এর ফলে মানে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কোন জায়গায় থাকছে? প্রথম কথা হচ্ছে যে এটা স্পেকুলেটিভ কোয়েশ্চেন। এটা আপনার প্রতিবেদনের শেষেই আপনি বলেছেন যে 7 দিনের মধ্যে জানা যাবে। ইতিমধ্যেই অফিসিয়াল যে চিঠিটা গেছে মুখ্য সচিবের পক্ষ থেকে, সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে। এটাকে বেশি আর ওই সূত্রের রিয়াকশন দিয়ে লাভ নেই। আগে যে পয়েন্টগুলো উঠলো আমি দুটো উত্তর দিয়ে দিই। যে এখানে বিজেপির প্রতিনিধি অরিজিৎ বলছিল যে স্টেশনে বা এয়ারপোর্টে যাদেরকে সার্চ করা হয় সেটা কি মানে ট্রাস্টের অভাব, 100বার ট্রাস্টের অভাব। এবং এই জন্য আপনি দেখবেন যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে ইমিউনিটি দেওয়া হয়, ওই জন্য তাদেরকে এই সার্চ থেকে ইমিউনিটি, তার মানে হচ্ছে এই সার্চিংটা হচ্ছে অপমানজনক। যারা গণ্যমান্য তাদেরকেই অপমান থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরে আমি যদি আরো যাই, স্ট্রিপ সার্চ যেটাকে বলে, সেটা আরো অপমানজনক। সেক্ষেত্রে রাষ্ট্রনায়কদের ছাড় দেওয়া হয়, রাষ্ট্রের প্রতিনিধি যারা। তো সুতরাং এটা অলওয়েজ অপমানজনক। দ্বিতীয় হচ্ছে মিসট্রাস্ট কেন নির্বাচন কমিশনকে নিয়ে, এটা আমাদের যিনি কংগ্রেসের প্রতিনিধি আছেন উনি পরিষ্কারভাবে বলেছেন যে নির্বাচন কমিশন যেভাবে নিয়োগ হয়েছে, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে অমিত শাহকে ঢুকিয়ে, তাতেই আমাদের মনে সন্দেহ আছে, ভারতবাসীর মনে সন্দেহ আছে। তৃতীয় খুব ইম্পর্টেন্ট বিষয়, 2002 সালের ইলেকটোরাল রোলের কথা এলো। ইতিমধ্যেই প্রমাণিত বিভিন্ন বিজেপির সাংসদ এবং বিধায়ক পশ্চিম বাংলাতে তাদের এবং তাদের পরিবারের 14 পুরুষের কারোর নাম 2002-এর এই ভোটার লিস্টে নেই। তো তারা কিভাবে নির্বাচিত হয়ে আছেন, তারা কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা এবং যে আমাদের ন্যাশনাল এমব্লেম সেই লাগানো যে লেটার হেড সেগুলো ব্যবহার করছে। তৃতীয় খুব আরো মারাত্মক, যে আধার কার্ডের কথা অনেকবার এলো এই আমাদের আলোচনায়। আধার কার্ড যখন প্রথম এসছিল, আধার কার্ডে লেখা ছিল যে দিস ইজ নট এ প্রুফ অফ সিটিজেনশিপ। এটা ঠিকই, বিজেপি এটাকে খুব হাইলাইট করছে। কিন্তু বিগত 10-11 বছরে যেটা বারবার হয়েছে, আধারের সাথে প্যান কার্ড লিংক হয়েছে, আধারের সাথে আমার ইনকাম ট্যাক্সের নথি লিংক হয়েছে, আধারের সাথে আমার ভোটার কার্ড লিংক হয়েছে, আধারের সাথে আমার ফোন নাম্বার লিংক হয়েছে। বারবার যাচাই হয়েছে আমার ইনকাম ট্যাক্স ফেরত দেওয়ার মারফতে যে আমার ফোন লিংক আছে কিনা, পোস্ট অফিসে গিয়ে আমরা সকলে করেছি বা ব্যাংকে গিয়ে সকলে করেছি। তো সুতরাং যে 2002 বা 4 সালে লাস্ট এসআইআর হয়েছিল, তারপরে অনেক প্রযুক্তিগতভাবে আমাদের অনেক কিছু এগিয়ে গেছে। যেমন 1955 সালের নাগরিকত্ব আইনের ভিত্তিতে নাগরিকত্বর এই বিচার হচ্ছে। তো 1955 সালে আমাদের ভোটার কার্ড ছিল না, আমাদের আধার কার্ড ছিল না, আমাদের প্যান কার্ড ছিল না, পাসপোর্টও এত ব্যাপক হারে ছিল না। এমনকি এখন বিজেপি বলছে পাসপোর্টও গ্রহণযোগ্য নয়। আমার পাসপোর্টে পরিষ্কার লেখা আছে যে আমি, মানে পাসপোর্টের ধারক, আমি ভারতবাসী, একজন ভারতের নাগরিক। এবং এটা আমি পাসপোর্টটা কিভাবে পেয়েছি,
বিদেশ মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের এখানে আমি interact অনুমোদন করতে বাধ্য ক্রমে হচ্ছি। পুলিশ লিস্টের মধ্যে সেকেন্ড ভেরিফিকেশনের আইটেমটাই মাধ্যমে পাসপোর্ট, পেয়েছি। এবং লিস্টের এখন সেকেন্ড বলছে আইটেমটাই passport পাসপোর্ট। বলে উনি আমি কিসের গতকাল বেসিসে বলছেন জেনেছি, আমি জানি না, মন BJP গড়া কোনো তথ্য না, মন গড়া ওনার প্রতিনিধি লিস্ট বলছেন থেকে BJP বলছেন। বলছে। একটা টিভি চ্যানেলের ডিবেটে আমাকে বলল ওপেন, এটা আমি পোস্ট করেছি দেখে নিতে পারে, যে পাসপোর্ট গ্রহণযোগ্য নয়। আমি গতকালই শিক্ষিত হয়েছি। তো সুতরাং যে ভারত আপনি কারোর কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন, সেটা আপনাকে ইলেকশন decide করতে কমিশনের হবে। যে 11টি পয়েন্ট আছে তার মধ্যে কিষাণদা দ্বিতীয় নম্বরই পাসপোর্ট রয়েছে। আরেকটা খুব মারাত্মক জিনিস যে এখানে যেটা বলছে না, এই বছর 8ই মার্চ নির্বাচন কমিশন সব রাজ্য সরকার ইনক্লুডিং পশ্চিমবাংলাকে জানিয়েছিল যে আধারের মাধ্যমে ইলেকটোরাল রোল তৈরি হবে। মার্চ মাসের 8 তারিখ আর আজকে আমরা আগস্ট মাসে দাঁড়িয়ে আছি। কি এমন বিপ্লবটা ঘটলো যে আধারের প্রতি এতটা অনীহা, যেই আধার অনেক ক্ষেত্রেই আমাদের ভোটার লিঙ্ক, প্যান কার্ড লিঙ্ক, আমার ইনকাম ট্যাক্স লিঙ্ক। তো এই জিনিসগুলো, এবং লাস্ট একটা পয়েন্ট বলে দিই যেটা আপনি তুলেছেন, যে এই যে ডুপ্লিকেট ভোটার বা যারা মারা গেছে তাদের ভয়াবহ পরিস্থিতি। আচ্ছা, আমার বউ বিয়ে করার পর যখন আমার বাড়ির রেসিডেন্ট হয় তখন সে তার পুরনো ভোটার কার্ডটা জমা দিয়ে নতুন ভোটার কার্ড পেয়েছে। তাহলে তার পুরনো ভোটার কার্ডটা বাদ দেওয়া কার দায়িত্ব? এই ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করে ডিজিটালি নাগরিকত্বর জন্য বা ভোটার কার্ড পাওয়ার জন্য যারা অ্যাপ্লাই করছে বা নিজের অ্যাড্রেস চেঞ্জ করছে, আমরা রাহুল গান্ধীর ভিডিওটাতে দেখলাম যে সেই ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের কাছে ডিজিটালি ইনফরমেশন অ্যাভেলেবেল যে এই ব্যক্তি আগে এখানে থাকতো, এটা তার এপিক নাম্বার, এখন সে শিফট করছে, আমি তাকে এই পরিচয়পত্র নতুন ভাবে দিলাম। তাহলে আগেরটা বাতিল করার দায়িত্ব কার? তো যাদের আপনারা প্রতিবেদনে বললেন তাদের প্রচুর গ্রহণযোগ্যতা, যেই গণেশ কুমার না অমুক কুমার বা তার আগে রাজীব কুমার, তো এদেরকেও তো কাঠগড়ায় দাঁড় হতে হবে যে কেন নামগুলো ডিজিটালি অ্যাপ্লিকেশনে বড় বাদ যায়নি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো কিষাণদা প্রশ্ন থাকছেই। দেখুন, আমি আপনাদের উদাহরণ হিসাবে পুরুলিয়ার একটা ছবি দেখাই। এই পুরুলিয়াতে আমরা যে খবর আজকে রেখেছি সেখানে দেখুন মানে এই ব্যাপারগুলো যে ট্রুলি এক্সিস্ট করছে তার প্রমাণ কি, সেটা হচ্ছে যে বুথে মৃত ভোটারের সংখ্যা 23 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা ছবি দেখাতে চাইবো, আপনার ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। সেখানে 23 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকা চাঞ্চল্য, 3টি বুথে মৃত ভোটারের সংখ্যা 100-র বেশি। আর শান্তিপুরে 2টো বুথ 152 এবং 159, যেখানে দেখা যাচ্ছে 17 জনের তালিকা সামনে। কি বলছে তাদের পরিবারের মানুষজন একবার শোনাই আপনাদেরকে। কাউন্সিলর বলেছে মানে ভোটার লিস্টটা যেরকম 2025-এর যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টটার থেকে আমি জানতে পারলাম যে আমার উনি কবে নিখোঁজ হয়েছিলেন? তাও 30 বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রতিবার নাকি উনি ভোটের সময় এরকম আসেন আর ভোট দিয়ে চলে যান, এটা শুনেছেন? না না, ও তো আসে না, আসলে তো আমাদের সঙ্গে দেখা করতো। সে তো দেখা করতো, কিন্তু ভোটের ক্ষেত্রে দেখা করে না, ভোটটা দিয়ে চলে যায়, মানে ভোটের ক্ষেত্রে তাই বলছে, এখন কে আছে জানা নেই। না, না, না। তো সেক্ষেত্রে আপনারা বলেছেন, জানিয়েছেন যে আমাদের বাড়ির লোক থাকে না? হ্যাঁ। সেটা যারা রাজনৈতিক দলের হ্যাঁ, ওদেরকে বলা হয়েছে যে আমার দেওয়ার আসে না, ওর বা বিএলও বলে একজন পোস্ট আছে সরকারি, তিনি যখন বাড়িতে এসছেন যে আমার দেওয়া থাকে না, তাই জন্য ভোটটা কাটিয়ে দাও, হ্যাঁ এরকম বলা হয়েছিল। হয়েছিল। তো তাকে সেক্ষেত্রেও তো এবারে তো এখনো তো লিস্টের নাম রয়েছে। তা আমরা তো জানি না, লিস্টের নাম থাকলে আমরা তো কিছু করতে পারবো না। অরিজিৎ দা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কৃষাণুদা তার স্ত্রীর কথা বলছিলেন সে যখন আমার বাড়ি রেসিডেন্ট হয়েছে এই দায়িত্ব কার বাদ দেওয়ার। আমার কথা কৃষাণুদার স্ত্রীর দোষ নয় বা সাধারণ মানুষ যাদের নাম এক্সিস্ট করছে তাদের দোষ নয়, কিন্তু ভোটের আগে একেবারে সন্তপর্ণে বসে বদ্ধঘরে সেই নামগুলোকে খুঁজে খুঁজে বার করে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা করা হয়, এটাও তো বাস্তব। দেখুন, ঠিক যে কথাটা ভদ্রমহিলা বললেন এবং সল্টলেকেও আমরা দেখেছি, আমি নাম নিচ্ছি না, প্রসিদ্ধ গায়ক, সঙ্গীত শাস্ত্র বিশারদ, তিনি মারা গেছেন 4 বছর আগে। কিন্তু ইলেকশনের সময় তার ছেলে বলল যে আধ ঘন্টা আগে যদি আসতাম আমার মৃত বাবার সাথে দেখাটা হয়ে যেত, বাবার ভোটটা দেখলাম পড়ে গেছে। এটা শুধু সল্টলেক বা কোনো বিশেষ জায়গার ব্যাপার না, আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রতিটা বুথ, আপনি যে বুথে হাত দেবেন সেই বুথে আপনি সযত্নে বিগত 10, 11, 12 বছর ধরে লালিত পালিত সঞ্চিত প্রতি বুথ, মাথায় রাখতে হবে, আপনি কথাটা বলেছেন 80,000-এর কাছে বুথ, প্রতি বুথে যদি অ্যাভারেজ এই ধরনের 70, 80, 90, 100 করে
ডেড ভোটার এবং ফেক ভোটারের এন্ট্রি থেকে থাকে এবং সযত্নে ঠান্ডা ঘরে বসে সেটাকে লালিত পালিত করে ভোটের দিন সেটাকে ভোট বাক্সে পরিচালনা করা হয়, এটা একটা পাপ। জনমানুষের ফলস ম্যান্ডেট তৈরি করে। সন্দেহের কথা আমি শেষ একদম সময় নেই, একদম আমি দু লাইনেই বলছি, মানে এই অরিজিনালিটি এটাকে তো মানবে না, অরিজিনালিটি বলছি আমি। এই নামটা বাদ দেওয়ার দায়িত্বটা কার? আমি তো বলছি যাদের বাদ দেওয়ার দায়িত্ব তারাই তো দিচ্ছে। নির্বাচন কমিশনকে পলিটিক্যালি ডিফারেন্ট করা হচ্ছে, যাদের তারাই তো বাদ দিতে চাইছে। নির্বাচন কমিশনের দায়িত্ব আজকে এতদিন তাদের মনে থাকলো না। বেশ, নির্বাচন কমিশনের একটা মিনিট, আপনারা হরিয়ানা ভোটের সময় বলেছিলেন আমি ঝুঁকুতার থেকে এক লাইন নিয়ে আমি শেষ করব দাদা। আমার কথা হচ্ছে আমি দরজা খোলা রেখেছি বলে আরেকজনের কি দায়িত্ব বর্তায় যে রাত্রিবেলায় চুরি করবে? ঝন্টুদা এটা বলতে দিতে হবে। না না, এক মিনিটের সময় নেই, ওভার আমি একটাই কথা দেখো, ভারতবর্ষ স্বাধীনতার পরে ন্যাশনাল ল কমিশন থেকে শুরু করে দীনেশ গোস্বামী কমিটি থেকে শুরু করে একাধিক কমিটি এই কারণেই বারবার নির্বাচন কমিশনের রিফর্ম, সিরিয়াস রিফর্ম করে বলেছিল পার্মানেন্ট স্টাফ আনুন, বিশেষ আইনে আপনি জানেন সেটা এখনো হয়নি। দাদা হাতে আর একদম সময় নেই। নির্বাচন কমিশনের রিফর্ম করার প্রয়োজন আছে কি, এই প্রশ্ন আজকের অনুষ্ঠানে থাকলো, কারণ রাজনৈতিক দলগুলো বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আর নির্বাচন কমিশনের খোলা দরজা দিয়ে তারা নিরাপদে ভেতরে ঢুকে যায়। এই মৃত ভোটারদেরকে জীবিত ভোটার হিসাবে তারা কনভার্ট করে। পরিবারের মানুষ ভাবে আমার বাবা ভোট দিয়ে গেল, একবার দেখা করলেন না, হয়তো এই আক্ষেপ আগামী দিনে আর থাকবে না। আজকে তাই এখানেই শেষ করব হাল্লা বলে। পরবর্তী অনুষ্ঠান আপনার কথা শিলাদিত্যের সঙ্গে থাকুন।